উপদেষ্টা মানেই তো ক্ষমতা। তো ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব, এটা তো বুঝাই। ইউনূস সাহেবকে তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ছাত্ররা। যেই শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তারাই এখন প্রতিবাদ করছে। এখন এখানে একটি প্রশ্ন উঠছে, সেটি হচ্ছে যে শুধুই কি উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব এখানে রয়েছে? কেন এইরকম লোক যারা আওয়ামী লীগের এরকম পারপাস সার্ভ করেছে, আওয়ামী লীগের ফ্যাসিজমকে শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থন করে গেছে, সাপোর্ট নিয়েছে, প্রোটেক্ট করেছে, জাস্টিফাই করেছে, সেই মানুষ কেন আসবে? একটা মন্ত্রণালয় চালাতেই যে পরিমাণ এফোর্ট যায়, সময় যায়, একজনের কাছে যদি চারটা পাঁচটা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে তাহলে সেটা প্রায় সম্ভব না। যে প্রবলেম তার চুজেন লোক যাদেরকে বাছাই করছেন সেটা অনেকখানি দেখা যাচ্ছে তার এলাকা এবং এইসব এলাকার লোকজনের সাথে তার যোগাযোগ বেশি, কথা বলা বেশি, ফলে তারা হয়তো বোঝাপড়া ওইদিকে বেশি। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবং এর আগে আমরা যেটি দেখেছি যে উপদেষ্টা হিসেবে মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্ভুক্তি করায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম। এবং একই বিষয়ে আমরা আরও যেটা দেখেছি যে মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়ে বলেছে যে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং বাংলাদেশ স্থানীয় সময় গতকাল সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে এই কারণে একটি মানববন্ধন হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজন ছিলেন। এখন যে প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই খুব ছোট করে স্যার, যে এই যে উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা বিতর্ক ক্ষোভ, এ ব্যাপারে আপনি কি বলবেন? একই সাথে ছোট করে একটু যোগ করি যে যেই শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তারাই এখন প্রতিবাদ করছে। এখন এখানে একটি প্রশ্ন উঠছে, সেটি হচ্ছে যে শুধুই কি উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব এখানে রয়েছে? এই ব্যাপারে আপনি কি বলবেন জেডাই খান পান্না? উপদেষ্টা মানেই তো ক্ষমতা। তো ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব, এটা তো বুঝাই। যে ফারুকীকে করবে কেন, আর বশির সাহেবকে করবে কেন, বা অন্য কাউকে করবে কেন, আমাদের কেন করবে না? এই তো। জি স্যার, এটি নিয়েই প্রশ্ন উঠছে। এবং তার আগেও কিন্তু বিভিন্ন সময় যেটা আমরা দেখছি, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরালো কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে? তো এগুলো তো অভ্যন্তরীণ তাদের ভিতরে দ্বন্দ্বের চেয়েও বেশি যেটা আমি দেখি, সেটা তাদের ভেতরে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আছে। এবং একজন প্রপার অর্থাৎ কালেকটিভ এফোর্ট যেটা, সেটা তাদের ভেতরে নাই অ্যাপারেন্ট। আর দ্বিতীয়ত, ইউনূস সাহেবকে তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ছাত্ররা। তো ছাত্র এটা করতেই পারে, চাইতেই পারে। চাওয়ার ভেতরে তো অযৌক্তিকতা কিছু নাই। জি স্যার। অ্যাপয়েন্টিং অথরিটি তো তাদের বেলা বলতে পারে যে আমাদের কেন দিবা না? তারাই তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, জনগণ তো দেয় নাই অ্যাজ পার ভার্সন অফ দ্য চিফ অ্যাডভাইস। জি স্যার, এই বিষয়ে আপনি কিছু যোগ করতে চান আরো না? আমি অন্য প্রসঙ্গে যাব স্যার। এই এই জি জি স্যার, ধন্যবাদ। আমি একটু আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে একই বিষয় নিয়ে আসতে চাই। স্যার যেমনটা বলছিলেন, আপনি এই বিষয়ে কি বলবেন? এখানে তো প্রসঙ্গ দুইটা, একটা হলো যে নতুন উপদেষ্টা নিয়োগ, এবং সেটা নিয়ে বিভিন্ন আপত্তি, এবং আরেকটা প্রসঙ্গ আপনি বলছিলেন যে জি, ওটা হলো রেটালের উপদেষ্টা পরিষদ প্রসঙ্গটা। গঠন নাকি ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব, এই প্রশ্নটি উঠছে। উপদেষ্টা পরিষদ গঠন, এখন যেটা পরিষ্কার যে এতগুলো মন্ত্রণালয় আসলে এবং বাংলাদেশের যে পপুলেশন, যে পরিমাণ অ্যাক্টিভিটি বেড়েছে, আসলে এক হাতে রাখা ঠিক না। এবং এটা মানে একটা মন্ত্রণালয় চালাতেই যে পরিমাণ এফোর্ট যায়, সময় যায়, একজনের কাছে যদি চারটা পাঁচটা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে তাহলে সেটা প্রায় সম্ভব নয়। এবং আমরা জানি যে এখন যে সংস্কারের প্রক্রিয়াটা চলছে এবং ইলেকশন কবে হবে আমরা জানি না, একটা 2 মাস 3 মাসের ব্যাপার না, ফলে হচ্ছে যে আমাদের উপদেষ্টা পরিষদকে বাড়াতে হবে, এ বিষয়ে কোনো মানে দ্বিধা নাই। কিন্তু প্রশ্ন হলো যে কাদেরকে উপদেষ্টা করা হচ্ছে এবং কেন এবং কিভাবে, কোন প্রক্রিয়ায় করা হচ্ছে, কোন কোন কন্ডিশনের মধ্যে করা হচ্ছে। একটা প্রধান আপত্তির জায়গা আহ, বোধহয় সাধারণ মানুষের এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল কিংবা এই ফ্যাসিস্ট রেজিমের ক্রিটিক করে আসছে লম্বা সময় ধরে, তাদের এক ধরনের প্রত্যাশা আছে যে উপদেষ্টা যারা হবে নতুন সরকার ফর্ম করার আগে পর্যন্ত, সেই উপদেষ্টারা অবশ্যই কোনোভাবেই ফ্যাসিস্ট রেজিমের সাপোর্টার, সমর্থক
কিংবা এখন পর্যন্ত তাদের সুবিধাভোগী এই লোকগুলো হওয়া চলবে না। কিন্তু এখানে আমরা এই দুজনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি স্পেশালি ফারুকের ব্যাপারটা খেয়াল করি, ফারুকির ব্যাপারটা খেয়াল করি, যে ফারুকির আপনি জানেন কিনা, গভীরের থেকে যদি আমরা খবর রাখি, যে 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 তার শনিবার বিকেল নামের একটা একটা চলচ্চিত্র। একটা সিনেমা বানিয়েছিল, এবং সেই সিনেমা অনেক আগেই বানানো, এবং সেই সিনেমা কিন্তু রিলিজ হয় নাই। এবং এবং যেটা হয়েছে যে আমরা যদি ফারুকির তৎপরতা খেয়াল করি, গত ফেসবুকে যেটুকু আমি দেখতে পেয়েছি যে এই সময়গুলোতে, ফারুকি কিন্তু নানাভাবে ক্রিটিক করেছে যে একটা একটা যে 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 ফ্যাসিস্ট ফরমেশন ঘটছে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু ফারুকের এক ধরনের ক্রিটিক ছিল, লম্বা সময় ধরে ছিল। কিন্তু আবার তার যে জীবন জীবিকা, অবস্থান, পরিস্থিতি, কানেকশন, এইসব কারণে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথেও তার একটা নানান রকমের লেনদেন, বোঝাপড়া, এই ঝামেলাগুলো ছিল। এখন আমরা কোনটা মুখ্য করে দেখব, এবং ফারুকি কি জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করেছে নাকি সমর্থন করেছে, এবং ফারুকির সেই যোগ্যতা আছে কিনা যে যোগ্যতা দিয়ে মানে সংস্কৃতি মন্ত্রণালয় সে চালাতে পারবে, নাকি ফারুকির চেয়েও আরো এফিশিয়েন্ট, আরো বুঝমান এই ব্যাপারগুলো, এরকম লোক থাকবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রণালয় বলতে আমরা মানে আমাদের মাথার মধ্যে সংস্কৃতি সম্পর্কে একটা খুবই সংকীর্ণ ধারণা আছে, যে কারণে হয়তো ফারুকের মতো লোকজনকে আমরা চুজ করে ফেলি। কিন্তু সংস্কৃতিকে আরো বৃহত্তর পরিপ্রেক্ষিত থেকে দেখতে গেলে আসলে আমার ধারণা যে আরো মানে বুঝদার লোক আমরা ওখানে হয়তো ভাবতে পারতাম, যেটা আমার কাছে মনে হয় যে হয়তো ভাবা যেতে পারতো। আমি জানি না, কারণ আমি তো ভেতরের লোক না, বাইরের লোক, বাইরে থেকে যেভাবে দেখি এটা। আর আর যে যে বশির সাহেব সম্পর্কে যে কথা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে বশির সাহেব আসলেই তো দেখা যাচ্ছে যে একজন আহ মন্ত্রী, একজন এমপির ভাই, আকিজ গ্রুপের পাওয়ারফুল লোক। কিন্তু এখানেও হয়তো এমন কোন নেগোসিয়েশন আছে যেটা আসলে আমাদের, কারণ স্টেটের যে স্ট্রাকচার আপনি বুঝেন, যে যে সোশ্যাল মিডিয়া বা ম্যাস মিডিয়াতে যেটুকু আসে হয়তো সবটুকু প্রপার ইনফরমেশন থাকে না, কিংবা যে নেগোসিয়েশন গুলো ঘটে, সেই নেগোসিয়েশন গুলো যেটা টেবিলে ঘটে, আলোচনায় ঘটে, সেই নেগোসিয়েশন গুলো ম্যাস মিডিয়াতে আসে না। ফলে এখানেও কি ঘটেছে আমরা পরিষ্কার জানি না। কিন্তু এটা আমাদের জন্য একটা জনগণের কাছে, যারা জুলাই অভ্যুত্থানের সাথে ছিল, গণ অভ্যুত্থানের সাথে ছিল, তাদের কাছে একটা কোশ্চিন হয়ে উঠেছে যে কেন এইরকম লোক, যারা আওয়ামী লীগের এরকম পারপাস সার্ভ করেছে, আওয়ামী লীগের ফ্যাসিজমকে শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থন করে গেছে, সাপোর্ট নিয়েছে, প্রোটেক্ট করেছে, জাস্টিফাই করেছে, সেই মানুষ কেন আসবে? এর বাইরে কি অন্য কোনো পথ কি খোলা ছিল কিনা? পথ হয়তো খুঁজে পাওয়া যেত। যে পান্না স্যার যেটা বলেছেন যে যেটা ওইটা, ওই শব্দটা হয়তো আমি এইভাবে বলবো যে কোঅর্ডিনেশনের একটা অভাব পুরো বিষয়টার মধ্যে দেখা যায়, এটা সত্যি কথা। এবং এটারও একটা আমার ধারণা যে একটা জি, ব্যাখ্যা আব্দুল্লাহ হয়তো মামুন আমরা স্যার, দিতে আমি পারি। ঠিক এই বিষয়টাতে আসবো আপনার কাছে। আবার আমি আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই এই বিষয়ে। আমি আসছি আপনার কাছে। আমি একটু জেরাই খান পান্না স্যারের কাছে যেতে চাই, যেই বিষয়টি নিয়ে স্যার, এই যে উপদেষ্টা যে পরিষদ, এটি নিয়ে আরেকটি বিষয় আছে, আমি একটু তুলে ধরি। কেউ কেউ এই উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে অঞ্চল প্রীতির অভিযোগ তুলছেন। এই বিষয়টি হয়তো আপনারা এর মধ্যে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের, যে এখানে অঞ্চল প্রীতি করা হচ্ছে। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে এই যে 24 জন সদস্য উপদেষ্টা, এই উপদেষ্টা পরিষদের 24 জনের মধ্যে অন্তত 13 জন হচ্ছেন চট্টগ্রাম বিভাগের, তাদের জন্মস্থান চট্টগ্রাম বিভাগে। উপদেষ্টা পরিষদের দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগের আছেন 7 জন, খুলনা ও বরিশাল বিভাগের আছেন 1 জন করে, রাজশাহী ও রংপুর বিভাগের কোনো উপদেষ্টা এই পরিষদে নেই। এই অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন, জেডাই খান পান্না? বরিশাল বিভাগ, খুলনা বিভাগেও তো নাই। একজন করে আছেন স্যার। বরিশাল বিভাগের কে আছে? স্যার এটা দেখতে হবে। So far my knowledge is concerned, বরিশাল খুলনা বিভাগে নাই। আর খুলনা বিভাগে আছে বশির সাহেব, উনি খুলনা বিভাগের ভেতর পড়েন। তো অঞ্চল আসলে উপদেষ্টা পরিষদ, চিফ উপদেষ্টা পরিষদকে মনোনীত করছেন ছাত্ররা, আর উপদেষ্টাদের মনোনীত করছেন নিশ্চয়ই প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাদের পরামর্শ বা আলাপ আলোচনা ক্রমে। সেটার ব্যাপারে তো ছাত্ররাও কনসার্ন না, জনগণও কনসার্ন না, আমরাও না। অতএব এখানে যদি বিভেদ বিভক্তি থাকে বা ঐক্যমত থাকে, সেটা তাদের বিষয়। এর সাথে আমার মনে হয় না যে জনগণের বিন্দুমাত্র সম্পর্ক।
জি স্যার, আপনাকে ধন্যবাদ। আব্দুল আল মামুন, আপনি এই বিষয়ে কিছু যোগ করতে চান? একটা ব্যাপার কিন্তু আমাদের খেয়াল করার ব্যাপার আছে যে আপনি যদি আমাদের মানে আমলাতন্ত্রের খবর নেন, তাহলে দেখবেন যে এই আমলাদের অধিকাংশই হচ্ছে আহ নোয়াখালী, কুমিল্লা এবং চিটাগং এর আমলাদের আধিপত্য থাকে আমলাদের মধ্যে। এবং পার্লামেন্টে যখনই আপনি যতগুলো পার্লামেন্ট দেখবেন, সেই পার্লামেন্টগুলোতে দেখবেন যে ওই অঞ্চলের মন্ত্রীদের প্রভাব থাকে সবচেয়ে বেশি। অনেক বেশি মন্ত্রী থাকে ওইসব এলাকায়। হয়তো সেটার একটা ব্যাপার এখানে আছে, সেটার একটা প্রভাব পড়েছে যে যে প্রধান উপদেষ্টা যেভাবে উনি যেভাবে ইঙ্গিত করে বললেন যে প্রধান উপদেষ্টা তার চুজেন লোক যাদেরকে বাছাই করছেন, সেটা অনেকখানি দেখা যাচ্ছে তার এলাকা এবং এইসব এলাকার লোকজনের সাথে তার যোগাযোগ বেশি, কথা বলা বেশি, ফলে তারা হয়তো বোঝাপড়া ওইদিকে বেশি। কিন্তু এটার যে মানে ওইসব আঞ্চলিক বিভাজন থাকতেই হবে আমি এরকম মনে করি না, কিন্তু যেটা মনে করি যে যে বিভিন্ন অঞ্চলে আসলে এফিশিয়েন্ট মানুষ আছে এবং বিভিন্ন রকমের এফিসিয়েন্সি তাদের আছে, সেইভাবে যদি করা যেত সেটা ভালো হতো। জি সেটা আপনাকে সেটা অবশ্যই ভালো জি হতো। আপনাকে ধন্যবাদ। আমি যে প্রশ্নটি এখন জেডে খান পান্না আপনার কাছে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আপনি জানেন, এর মধ্যে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু তথ্যটা দিয়ে আপনার কাছে প্রশ্নটা করছি, আপনারা দুজনই এর মধ্যে এই সম্পূর্ণ বিষয়টা জানেন। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 শিরোনামে এর খসড়া সম্প্রতি অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। খসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এখন আমি যদি একটু বলি, অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না, বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্নও তোলা যাবে না, এমনকি মামলা করা যাবে না বলে উল্লেখ করা আছে। এখন যে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে শুধুমাত্র আইনি কাঠামোয় আনতে বা আইনি বৈধতা দিতেই কি অধ্যাদেশ জারি করা হচ্ছে, এবং 3 মাস রাষ্ট্র পরিচালনার পর সরকার কেন এর প্রয়োজনীয়তা অনুভব করলো? জেডা খান পান্না, আপনি যদি একটু বলতেন। কেন অনুভব করলো, এটা তো নিশ্চয়ই তার কর্মফলের জন্য, ভবিষ্যৎ চিন্তা করে যে যাতে কেউ না করতে পারে। এই জন্য তো এই অধ্যাদেশটা, মামলা মোকদ্দমা ভবিষ্যতে কেউ না করতে পারে। এইরকম আরো 2টা অধ্যাদেশ পূর্বে হয়েছে। এটা তো অনেকটা দায় মুক্তি, ইনডেমনিটি। তো 15ই আগস্টের পরে কিন্তু একটা অধ্যাদেশ হয় যে ওই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আদালতে কোনো আদালতেই কোনো প্রকার নালিশ বা বিচার করা যাবে। আলটিমেট কিন্তু ওই অধ্যাদেশটা টিকে। আরেকটা অধ্যাদেশ হলো 2002 সালে যখন অপারেশন ক্লিন হার্ট হয়, 2003 সালে সেটারও দায় মুক্তি দেওয়া হয়। এবং পরবর্তীতে আমি পিটিশনার হয়ে ওইটার একটা মামলা করলাম, যেটার আইনজীবী ছিলেন ডক্টর স্বাধীন মালিক। এবং ওটাও অ্যাবসলিউট করা হয় এবং সেখানে বলা হয় আজকের গুম কমিটির যিনি চেয়ারপারসন তিনি জাজমেন্টটা দিয়েছিলেন। এবং সেখানে তিনি বলেছিলেন যে এই ধরনের অধ্যাদেশ এটা সম্পূর্ণ সাংবিধানিক পরিপন্থী এবং ভিকটিম সিভিল, ক্রিমিনাল এবং রিটে আওতায় যে কোনো ধরনের রিমেডি চাইতে পারেন এবং চাইতে যাবার অধিকার রাখেন। তারপরে এই দুটো দেখার পরেও যদি 4 জন, আমার জানা মতে আসিফ নজরুল একজন আইন অ্যাডভোকেটও পেশা না করলেও এবং শিক্ষক আইনের, আদিলুর রহমান খান, রেজওয়ানা হাসান এবং হাসান আলী, এরা সবাই তো আইনজীবী, এরা জানেন এটা টিকবে না। তারপর কেন এটা করতেছেন আমি জানি না, আমি বুঝি না। জি আপনাকে ধন্যবাদ জেডে খান পান্না। আব্দুল আল মামুন, খুব ছোট করে যদি এই বিষয়টিতে একটু বলতেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে এই যে ইন্ডেমনিটির কথা যেটা বলছিলেন, যে এক ধরনের যে তার কোনো প্রশ্ন করা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না, এটা যুক্ত করা হয়েছে বটে এবং তারাও জানে যে আসলে এটা টিকবে না। কিন্তু কথা হলো যে এটা যুক্ত করতে হয়েছে কেন, আমার কাছে সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয়। যে আহ আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটাই তো ছিল না, এবং তারপরে যে এখন যে যে ধরনের আমরা উপদেষ্টা এবং যে সরকার ফর্ম করলো অভ্যুত্থানের পরে, সেটা তো সংবিধানের ভিতরে ঘটে নাই, মানে পরে
রাষ্ট্রপ্রধানকে পরামর্শ, অ্যাপিলেট ডিভিশনে পরামর্শ চাইতে হয়েছে এবং সেইভাবে একটা সরকার গঠন হয়েছে। এবং ফলে হচ্ছে কি যে 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 সাংবিধানিক একটা সংকটের প্রশ্ন বারবার উঠছিল, সেই প্রশ্নটা কিন্তু ভবিষ্যতেও ক্রমাগতভাবে একটা ডিস্টার্বিং এলিমেন্ট হিসেবে আমাদের সামনে থেকে যেতে পারত। তো ফলে ইন্ডেমনিটির আপাতত এটার এখন যে আইন এটা পাস হচ্ছে, এটার আমার মনে হয় যে উদ্দেশ্য হচ্ছে অন্তত মানে ইলেকশন নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যেন এই ডিস্টারবেন্স থেকে তারা একটু দূরে থাকতে পারে, এটা হচ্ছে উদ্দেশ্য। এটার উদ্দেশ্য এই নয় যে রেখান স্যার যেটা বলছিলেন যে যে এটা তো টিকবে না, আসলে টিকবে না, কিন্তু কথা হলো যে কিন্তু এই এই সময় পর্যন্ত যেন তারা শান্তিতে কাজটা করতে পারে, যে যে দায়িত্ব তাদের উপরে দেওয়া হয়েছে, সংস্কারের অনেকগুলো দায়িত্ব। জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।